একটি অনেক পুরনো বাড়ি। সেই বাড়িতে ছোট্ট একটি পরিবার থাকতে আসে। তবে বাড়ির বেসমেন্ট থেকে সেই দিন রাতেই পরিবারের বড় মেয়ে অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। তবে সে গেল তো গেল কোথায়? সেই বাড়ির বেসমেন্টে একটি অন্ধকার সিঁড়ি ছিল এবং সেই বেসমেন্টের মধ্যে এমন এক ডার্ক সত্যতা লুকিয়েছিল যা ওই পরিবারের সম্পূর্ণ অজানা ছিল। সেখানে যেতে না চাইলেও বারবার এক অজানা শক্তি তাদেরকে সেই দিকেই টানত। মাঝে মাঝে সেখান থেকে শোনা যেত এক গম্ভীর কণ্ঠস্বর। তবে কি ছিল এই বেসমেন্টের আসল রহস্য এবং ওই পুরো পরিবারের সাথে ভবিষ্যতে কি ভয়ানক হতে চলেছিল? আসুন ঘুরে আসি এই গায়ের রক্ত হিম করা কাহিনী থেকে। সিনেমার শুরুতে আমরা একটি বড় বাড়ি দেখতে পাই, যেখানে একটি নতুন পরিবার থাকতে এসেছিল। বাড়িটি ছিল শহর থেকে একটু দূরেই, নির্জন একটি জায়গায়। বাড়িটি দেখতে একেবারে পুরনো মহলের মতো, তবে লোকালিটি থেকে কিছুটা দূরে হওয়াতে এই কারণেই অনেক কম পয়সায় তারা বাড়িটি পেয়ে গেছে। এই পরিবারের মোট 4 জন সদস্য ছিল: কিয়ারা, তার স্বামী ব্রায়ান এবং তাদের 2 সন্তান এলি এবং স্টিভেন। বাড়িটি বেশ বড় এবং খুবই সুন্দর ছিল, যার ফলে পুরো পরিবারের একবার দেখাতেই বাড়িটি খুবই পছন্দ হয়ে যায়। তবে তাদের মেয়ের খুব একটা পছন্দ হয় না। নতুন বাড়িতে এসে ব্রায়ান তার ছেলে স্টিভেনকে তার ঘর দেখায়। নিজের ঘর দেখে স্টিভেন খুবই খুশি হয়। যখন তারা বাড়িতে নিজেদের জিনিসপত্র গোছাচ্ছিল, তখন অ্যালির নজর পড়ে একটি বন্ধ দরজার দিকে এবং সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে সেটি কিসের দরজা। ব্রায়ান বলে যে ওটা বেসমেন্টে যাওয়ার রাস্তা, সেখানে আমরা পুরনো এবং ফালতু জিনিসপত্র রাখতে পারি। এরপর যখন তারা বেসমেন্টের দরজাটি খোলে, সেখানে নিচে পর্যন্ত নেমে যাওয়ার একটি সিঁড়ি ছিল এবং ঘন অন্ধকার। তবে পুরো বাড়ির মেন সুইচ বোর্ড ওই বেসমেন্টেই ছিল। যদি কোনোভাবে বাড়ির কারেন্ট চলে যায়, তবে তাদের বেসমেন্টে সেই লাইট ঠিক করতে হবে। এরপর সবাই কথা বলতে বলতে বাইরে চলে আসে, কিন্তু অ্যালির ওই বেসমেন্টের মধ্যে কেমন যেন গা ছমছম করে। ঠিক সেই সময় অ্যালি বাইরে আসার আগেই হঠাৎই অদ্ভুতভাবে দরজাটি বন্ধ হয়ে যায়। অ্যালি তো একেবারে ভয় পেয়ে ওঠে এবং ভিতর থেকে চিৎকার করে ডাকতে থাকে, বাবা তাড়াতাড়ি দরজা খোলো। ব্রায়ান বলে যে আমরা দরজা বন্ধ করিনি, মনে হয় নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। ভয় পেও না, আমি খোলার চেষ্টা করছি। কিন্তু অনেক চেষ্টা করেও সে দরজাটি খুলতে পারে না। ঠিক তখনই বেসমেন্ট থেকে নানান রকম শব্দ শোনা যায় এবং অ্যালি বুঝতে পারে যে বেসমেন্টে সিঁড়ি দিয়ে কেউ একজন উপরের দিকে উঠে আসছে। পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল, তবে অন্ধকারের কারণে সে দেখতে পায় না। সে আতঙ্কে চিৎকার করে ওঠে, তাড়াতাড়ি দরজা খোলো। তখনই ব্রায়ান দরজায় ঝোলানো একটি চাবি দেখতে পায় আর সেটি দিয়েই দরজাটি খুলে দেয়। অ্যালি বাইরে বেরিয়ে আসে। এমনিতেই অ্যালির বাড়িটা খুব একটা পছন্দ হয়নি। নতুন বাড়িতে এসে প্রথম দিনই অ্যালির মন খুবই খারাপ হয়ে যায়, কারণ এমনিতেই তার বাবা মা সবসময় নিজেদের কাজে ব্যস্ত থাকতেন এবং তাদের সাথে সময় কাটাতেন না। তখনই তার মা ঘরে এসে তাকে বলে তার এবং ব্রায়ানের একটি জরুরি মিটিং আছে, তাই সে যেন তার ভাইকে খাইয়ে সময় মতো ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেও দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তাদের ফিরতে হয়তো রাত হতে পারে। বাবা মায়ের এই ব্যবহার দেখে অ্যালি খুবই কষ্ট পায়। এখন এই নতুন বড় বাড়িতে তার বাবা মা 2 সন্তানকে একা রেখে চলে যায়। দিন শেষে রাত হয়ে যায়। অ্যালি তার বয়ফ্রেন্ডকে কল করে, তার প্রচণ্ড একা একা লাগে। সে বলে যে তার বাবা মা সবসময়ই কাজকেই বেশি গুরুত্ব দেয়। আমি তাদের সাথে থাকার পরেও আমি তাদেরকে মিস করি না, কারণ তারা আমাদের সাথে সময় কাটায় না। কিন্তু তোমাকে আমি এখন মিস করছি। তাদের সাথে থাকার চেয়ে আমি তোমার সাথে থাকলে অনেক ভালো থাকি। এই সময় অ্যালি যখন ফোনে কথা বলছিল, হঠাৎই তখনই তার পিছনের দরজাটি এমনিতেই খুলতে শুরু করে এবং সাথে সাথেই এক অদ্ভুত মূর্তি দেখে সে ভয় পেয়ে যায়। কিন্তু সে আর কেউ নয়, তার ছোট ভাই স্টিভেন। সে একটি মাস্ক পরে তাকে ভয় দেখায়। এদিকে কিয়ারা এবং ব্রায়ান কোম্পানিতে নিজেদের মিটিংয়ে ব্যস্ত ছিল। তখনই কিয়ারার ফোনে অ্যালির কল আসে। মিটিং ছেড়ে সে উঠে যায়। অ্যালি তার মাকে বলে যে স্টিভেন ঘুমানোর নামই নিচ্ছে না এবং সে ভিডিও গেম খেলে তাকেও ঘুমাতে দিচ্ছে না। এটি শুনে তার মা ফোনে স্টিভেনকে বেশ বকাবকি করে। সে যদি কিছুক্ষণের মধ্যে ঘুমাতে না যায়, তবে 1 সপ্তাহের জন্য তার ভিডিও গেম বন্ধ করে দেওয়া হবে, তাই তাড়াতাড়ি গেম বন্ধ করে শুয়ে পড়ো। এটা শুনে স্টিভেন ঘুমানোর জন্য রাজি হয়। অ্যালি স্টিভেনকে জিজ্ঞাসা করে সে ওই মাস্কটা কোথায় পেয়েছে। তখন স্টিভেন তাকে একটি ঘরে নিয়ে যায়, যেটা খুব খারাপ অবস্থায় ছিল এবং সেখানে দুজনে একটি অদ্ভুত চিহ্ন দেখে, তবে তার মানে তারা বুঝতে পারে না। স্টিভেন অ্যালিকে বলে যে তার বন্ধুদের কাছ থেকে সে শুনেছে এই বাড়িতে একজন ডাইনি আছে। সে শয়তানের সাথে নাকি চুক্তি করেছিল যে এই বাড়িতেই আসবে তার খারাপ হবে। এটা শুনে অ্যালি বলে যে তুমি এইসব কথাই বিশ্বাস করো না, এসব কিছুই হয় না। তারা সেখানে একটি পুরনো গ্রামাফোন দেখে। কৌতূহলবশত যখনই তারা সেটিকে চালু করে, তারা শোনে তাতে কোনো গান নয়,
বরং একজন প্রফেসরের গলার আওয়াজ শোনা যাচ্ছে। প্রথমে সেই প্রফেসর কোনো একটি ফর্মুলা বলতে শুরু করে এবং তারপর 1, 2, 3 করে কাউন্টিং করতে থাকে। হঠাৎই সেই সময় বাড়ির সব আলো জ্বলতে নিভতে শুরু করে এবং বেসমেন্ট থেকে কারোর আওয়াজ শোনা যায়। অ্যালি ভয় পেয়ে গ্রামোফোনটি বন্ধ করে দেয় এবং ভাইকে গিয়ে শুয়ে পড়তে বলে। কিন্তু অ্যালির ঘুম আসে না। সে গভীর রাত পর্যন্ত টিভি চালিয়ে দেখতে থাকে। মা বলেছিল যে বাড়ি ফিরতে লেট হবে। ঠিক সেই সময় বেসমেন্ট থেকে জোরে জোরে হাওয়া আসতে থাকে এবং আলো কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল কেউ অ্যালিকে দেখছে। আশেপাশে তার এক প্রকার ঠান্ডা হাওয়ার অনুভূতি হয়। হঠাৎই পুরো বাড়ির কারেন্ট চলে যায়। অ্যালি ঘাবড়ে যায়। তার মাকে কল করে বলে, মা, পুরো বাড়ির কারেন্ট চলে গেছে, এখন আমি কি করব? আমার প্রচণ্ড ভয় লাগছে। কিয়ারা বলে, অ্যালি, তুমি তো জানো বেসমেন্টে সুইচ বোর্ড আছে, তুমি ওখান থেকেই বাড়ির কারেন্ট রিস্টার্ট করতে পারবে। তবে অ্যালির হাত পা কাঁপছিল। সে রেগে গিয়ে মাকে বলে, আমি ওখানে যাব না, আমার ভয় লাগছে। আর ভয় লাগাটাই স্বাভাবিক। কিয়ারা বলে যে যদি তোমার ভাই জেগে যায় তাহলে তাকে সামলানো আরো কঠিন হয়ে যাবে, তাই আমার কথা শোনো, তুমি বেসমেন্টে যাও, আমি ফোনেই তোমার সাথে থাকবো, ভয়ের কিছুই নেই। অ্যালি এটা করতে না চাইলেও তাকে রাজি হতে হয় এবং মোমবাতি হাতে নিয়ে কিয়ারার সাথে কথা বলতে বলতে বেসমেন্টের দরজার কাছে আসে। গেটটি তো সে খোলে, কিন্তু অন্ধকার হওয়ার কারণে সে নিচে নামার সাহস পায় না। কিয়ারা তাকে বলে, তুমি ভয় পেও না, এক ধাপ করে নিচে নামার চেষ্টা করো, তোমার ভয় এমনিতেই কেটে যাবে। তবে তার মা এই বেসমেন্টের আসল রহস্য সম্পর্কে জানত না। অ্যালি এক ধাপ করে কাউন্টিং করতে করতে নিচের দিকে নামতে শুরু করে এবং এই কাউন্টিংই হলো এই মুভির আসল অভিশাপ। সেটা কেন মুভি শেষেই জানতে পারবেন। প্রচণ্ড ভয়ে অ্যালির চোখ দিয়ে জল পড়ছিল। আশপাশ থেকে নানান রকমের আওয়াজ তার কানে আসছিল। 9 নম্বর ধাপে এসে সে কিছু একটা দেখে ঘাবড়ে যায়, কিন্তু চোখ বন্ধ করে 10 নম্বর ধাপে পা দেয়। তখন তার মা এটা শুনে বুঝতে পারে সে অবশেষে নিচে পৌঁছে গেছে। এবার সুইচ বোর্ডে সুইচ অন করলেই কারেন্ট চলে আসবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, অ্যালি তখনও একটি একটি ধাপ নিচের দিকে নামতেই থাকে। 11, 12, 13 এইভাবেই সে কাউন্টিং চালিয়ে যায়। সেই বেসমেন্টের সিঁড়ি মাত্র 10টি ধাপেই শেষ হয়ে যায়। তাহলে সেই বেসমেন্টে এত সিঁড়ি আসলো কোথা থেকে? অ্যালি কোনো রকম উত্তর দেয় না, সে গুনতেই থাকে। এটি শুনে কিয়ারার হাত পা ঠান্ডা হয়ে যায়। কিয়ারা আতঙ্কিত হয়ে ব্রায়ানের সাথে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। সে তখনও অ্যালির সাথে ফোনেই ছিল। অ্যালি অনবরত 27, 28, 29, 30 এইভাবেই সিঁড়ির ধাপ গুনে নিচের দিকে নামছিল। ব্রায়ান ও কিয়ারা দ্রুত বাড়ি পৌঁছায় এবং দ্রুত বেসমেন্টে গিয়ে লাইট জ্বালাতেই অদ্ভুত ব্যাপার, সেখানে তো তাদের মেয়ে নেই। তাহলে সে কোথায় গেল? দুজনে সারা বাড়িতে অ্যালিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না, না বেসমেন্টে, না তার ঘরে, এমনকি পুরো বাড়িতেই। যার ফলে অবশেষে তারা পুলিশকে খবর দেয়। বাড়ির আশেপাশেও তল্লাশি চালায়, কিন্তু কোথাও সে ছিল না। বাড়ির আশপাশে খুব একটা মানুষ বসবাস করত না, অনেকটাই জঙ্গলে ভরা ছিল। রাতে তারা আর তল্লাশি না চালিয়ে পরদিন সকালে তারা আশপাশে জঙ্গলে অ্যালিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সেখানেও তাকে পাওয়া যায় না। কিয়ারা ও ব্রায়ান খুবই ভেঙে পড়ে। কিয়ারা খুবই আফসোস করতে থাকে, কেন তারা তাদের সন্তানদের সাথে সময় কাটায় না। এইসব বিষয়ে তাকে ভিতর ভিতর কুড়ে কুড়ে খাচ্ছিল। ব্রায়ান কিয়ারাকে বলে, তুমি তো জানোই অ্যালি আমাদের সাথে থাকতে পছন্দ করতো না, হয়তো সে বাড়ি থেকে কোথাও কদিনের জন্য চলে গেছে, খুব তাড়াতাড়ি আমরা খুঁজে বার করব তাকে। তবে কিয়ারা তার কথায় সহমত ছিল না। সে বলে, আমি স্পষ্ট শুনেছি আমার মেয়ে ওই সিঁড়ি দিয়ে নামার সময় ধাপগুলিকে কাউন্টিং করছিল। সে 24, 25 করে কাউন্টিং করে নিচের দিকে নামছিল। এই সব কিছুর পিছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য ওই বেসমেন্টের মধ্যেই আছে। বেসমেন্টে কিছু না কিছু আছেই। কয়েকদিন কেটে যায়, তবে মেয়ের কোনো খোঁজ পাওয়া যায় না। কিয়ারা সব জায়গায় অ্যালির নিখোঁজ হওয়ার পোস্টার লাগিয়ে দেয়। সে পুরোপুরি বদলে গিয়েছিল, সবসময় মেয়ের চিন্তাই করত এবং তার সেসব কথায় মাথায় ঘুরত। এই কারণেই সে মাঝে মাঝেই স্টিভেনকে স্কুল থেকে নিতে যেতে ভুলে যেত। তবে স্টিভেন জানত মা সবসময় অ্যালিকে নিয়েই চিন্তা করে। একদিন সে স্টিভেনকে স্কুল থেকে নিয়ে সরাসরি পুলিশ স্টেশনে যায়। সেখানে পুলিশ অফিসার তাকে জানায় তারা বাসস্টপ থেকে শুরু করে এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন সব কিছুর সিসিটিভি ফুটেজ চেক করেছে, কিন্তু এখনও অ্যালির কোনো খোঁজ পাওয়া যায়নি। কিয়ারা অফিসারকে বোঝানোর চেষ্টা করে, স্যার, আমার মেয়ে কোথাও যায়নি, আপনি বাইরে খোঁজার চেয়ে আমার বাড়িতে ভালোভাবে খুঁজুন, কোনো না কোনো ক্লু অবশ্যই পাবেন। আমার মনে হয় বেসমেন্টেই ওর সাথে কিছু ঘটেছে, সেখানে কিছু না কিছু আছে। অফিসার তার কথায় বাড়িটি চেক করতে রাজি হয়।
তবে কিয়ারা চাই তার বাড়িতে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে এসে বেসমেন্টটিকে ভালোভাবে চেক করুক। কিন্তু অফিসার জানায় এটা শুধুমাত্র একটি মিসিং কেস, ফরেনসিক ডিপার্টমেন্ট শুধু ক্রিমিনাল কেসই হ্যান্ডেল করে। তবে তুমি যেহেতু বলছো আমি নিয়ে যাব। কিয়ারা স্টিভেনকে নিয়ে বাড়ি ফিরে আসে। এই বাড়িটির একটি নাম ছিল সলভেট কুয়াগুয়ালা, আর এই বাড়ির নামটির সাথেই নানান রহস্য লুকিয়েছিল। নেমপ্লেটে লেখা নামটি কিয়ারা ইন্টারনেটে সার্চ করে। অন্যদিকে স্টিভেন বেসমেন্টের দরজায় বল ছুঁড়ে ছুঁড়ে খেলছিল। ইন্টারনেট থেকে ওই লেখাটি সম্পর্কে নানান কিছু সে জানতে পারে। এর মানে হলো জাহান্নুমের এক ভয়ানক ডেমন, তার কাজ জাহান্নুমকে পাহারা দেওয়া। এই নামের সাথে জড়িত অলৌকিক কথাবার্তা পড়ে কিয়ারা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। কিয়ারা স্টিভেনকে ডেকে জিজ্ঞাসা করে সেই রাতে কি সে অদ্ভুত কিছু হয়েছিল, এমন কিছু যা এখনো তুমি আমাকে বলনি। স্টিভেন বলে, না মা, ওই রাতে আমরা ঘুমানোর আগে শুধুমাত্র এই পুরনো গ্রামাফোনটিকে চালিয়েছিলাম। কিয়ারার এটা খুবই সাধারণ মনে হয়। অ্যালির কথা তার খুবই মনে পড়ছিল। এই কারণে কিয়ারা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে দেখে, যেখানে সে একটি ছবি দেখে। অ্যালি নিজের পায়ে একটি ট্যাটু করেছে, যাতে লেখা ছিল যে ভগবানে বিশ্বাস করে না সে, এবং ক্যাপশনে লিখেছে যে যদি তার মা এই ট্যাটু সম্পর্কে জানতে পারে তবে তাকে অনেক বকাবকি করবে। এই বাড়ির নাম থেকে ইন্টারনেটে অদ্ভুত ডেমনের কথা ছাড়া সে তেমন কিছুই জানতে পারে না। এরপর সে একটি ব্লু লাইট হাতে নিয়ে বেসমেন্টে নেমে আসে। লক্ষ্য করে দেখে প্রত্যেকটি সিঁড়ির ধাপে রোমান হরফে 1, 2, 3 করে নম্বর লেখা আছে। কিয়ারা নাম্বারগুলি কাউন্ট করতে করতে একেবারে 10ম সিঁড়িতে এসে পৌঁছায় এবং সেখানে একটা ফর্মুলা লেখা থাকতে দেখে। তবে তার কোনো মানেই সে বুঝতে পারে না। এরপর সে ব্লু লাইটটি জ্বালিয়ে চারিদিকে দেখতে থাকে। চারিদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎই বেসমেন্টের দেওয়ালে সে অনেক মাথার খুলির চিহ্ন দেখতে পায়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সেগুলিকে দেখে মনে হচ্ছিল রক্ত দিয়ে বানানো হয়েছে। কিছুক্ষণ পর ফরেনসিক ডিপার্টমেন্টের লোক এসে বেসমেন্ট থেকে স্যাম্পল সংগ্রহ করে দরজা বন্ধ করে দেয় এবং সেই সময় ভুলবশত স্টিভেনের বলটি ভিতরে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসার কিয়ারা এবং ব্রায়ানকে জানায় নিচে আঁকা ওই মাথার খুলিগুলি রক্ত নয়, বরং সাধারণ রং দিয়ে তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, আমি শুনেছি এই বাড়িটি 1950 সালে তৈরি হয়েছিল এবং এটাও শোনা যায় কিছু অদ্ভুত রয়েছে এই বাড়িতে। তবে আমি এসব বিষয়ে বিশ্বাস করি না। আপনারা কি এই বাড়ির ইতিহাস জানেন? ব্রায়ান বলে, তারা এই বিষয়ে তেমন কিছু জানে না, বাড়িটি সস্তায় পাওয়ায় তারা কিনে নিয়েছে। অফিসার বলে, আপনাদের কথা মতো ফরেনসিক ডিপার্টমেন্ট চেক করেছে, কিন্তু এখনও কোনো ক্লু পাওয়া যায়নি। তবে আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে অবশ্যই খুঁজে বের করব। এই বলে তিনি চলে যান। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। সেই সময় বাড়িতে অনেক রকম অদ্ভুত আওয়াজ শোনা যায়। হঠাৎ কিয়ারার ঘুম ভাঙতেই চোখের সামনে তার ছেলেকে দেখে চমকে যায় সে। স্টিভেন ভয় পাচ্ছে, একা ঘুমাতে পারছে না। কিয়ারা তার ছেলেকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। স্টিভেনের মনেও ঠিক একই রকম প্রশ্ন ছিল যে অ্যালির সাথে কি হয়েছে মা। তবে কিয়ারা তাকে সান্ত্বনা দেয়, অবশ্যই তাকে সে ফিরিয়ে আনবে। সারাক্ষণে সে কেবল অ্যালির কথাই ভাবত। মেয়ের সাথে সময় না কাটানোর দুঃখটা সবসময় তাকে কষ্ট দিত। সেই রাতে সে অ্যালির পুরনো ভয়েসগুলিকে শুনছিল। হঠাৎই সে ফিস ফিস আওয়াজ শুনতে পায়। আওয়াজটি আসছিল বেসিনের ভিতর থেকে। পরক্ষণেই সেটি সিঁড়ির কাছ থেকে আসতে শুরু করে, আর এটা ঠিক অ্যালির মতোই গলা ছিল। একইভাবে 1, 2, 3 করে সে কাউন্ট করছিল। আওয়াজ অনুসরণ করে কিয়ারা বেসমেন্টের কাছে পৌঁছায়। আওয়াজ সেখান থেকে আসছিল। গেটটি খুলে প্রথমে সে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে। পুরো জায়গাটি ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎই তার পায়ে লেগে তার ছেলের বলটি নিচের দিকে পড়ে যায় এবং সাধারণত বলটি সিঁড়ির শেষে গিয়ে থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু না, সেটি একেবারে নিচের দিকে পড়তেই থাকে। মনে হচ্ছিল সিঁড়িটা অনেক নিচে পর্যন্ত নেমে গেছে। তবে এটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি সে লাইটটা জ্বালাতেই দেখে না, সিঁড়িতে তো 10টি ধাপই রয়েছে। ব্যাপারটি তার বড়ই অদ্ভুত লাগে। সিঁড়ির নিচে সেই ফর্মুলার নিশ্চয়ই কোনো মানে আছে। সেই রাতে আর তার ভালোভাবে ঘুম হয় না। পরদিন সকালে ব্রায়ান কিয়ারাকে ওই বাড়ির একটি ঘরের গেটের সামনের একটি চিহ্নর দিকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে। ব্রায়ান জিজ্ঞাসা করে, তুমি কি দেখছো? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঘুমাওনি। কিয়ারা ব্রায়ানকে বলে, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? এই বাড়ির প্রতিটি ঘরের দরজায় একটি করে চিহ্ন আছে এবং প্রতিটি চিহ্ন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। নিশ্চয়ই এগুলোর কোনো মানে আছে। সে ব্রায়ানকে ওই ফর্মুলাটিও দেখায়। তবে ব্রায়ানের মাথায় এইসব কিছুই ঢোকে না। সেভাবে হয়তো কিয়ারা অ্যালির জন্য অত্যাধিক চিন্তা করছে, তাই এইসব তার মাথায় আসছে। এই বাড়িটি যেহেতু অনেক পুরনো, এই বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা সম্পর্কে তারা তেমন কিছু জানে না। আর হয়তো এই চিহ্নগুলিও তেমন কিছু হতে পারে, এর কোনো মানে নাও হতে পারে। তবে কিয়ারার বিশ্বাস ছিল এই চিহ্নগুলির অবশ্যই কিছু মানে আছে
এমনকি এই সূত্রটা কিছু বলার চেষ্টা করছে। ব্রায়ান তাকে এইভাবে বিচলিত হতে দেখে বলে, আমরা এলিকে অবশ্যই খুঁজে বার করব, তুমি চিন্তা করো না। আমি অফিসে বেরোচ্ছি, তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসো। কিন্তু কিয়ারার একমাত্র লক্ষ্যই ছিল নিজের মেয়ে এলিকে খুঁজে বের করা। তাই সে বাড়িটির আগের মালিককে ফোন করে এবং বাড়ির প্রথম মালিকের সম্পর্কে জানতে চায়, মানে এই বাড়িটি প্রথমে যে বানিয়েছিলেন। কিন্তু ওই প্রথম মালিক সম্পর্কে সে তেমন কিছু তথ্য পায় না। তবে কোনোভাবে সূত্রটির মানে তাকে বুঝতেই হবে, যার ফলে কিয়ারা প্রতিটি দরজায় থাকা চিহ্নের ছবি তুলে তার অফিসের এক কালিগকে পাঠিয়ে দেয়। এরপর সে অফিসে গিয়ে ওই চিহ্নগুলির মানে খুঁজে বার করতে বলে তাকে, যেমন এই চিহ্নগুলি কোন ভাষার বা এর কোনো মানে আছে কিনা। কোনো রকম তথ্য যদি সে পায় দ্রুত তাকে জানানোর কথা বলে সে। এরপর কিয়ারা মিটিংয়ে চলে যায়। কিছুক্ষণ মিটিং হওয়ার পর তার মনে পড়ে আজও সে তার ছেলেকে স্কুলে আনতে যেতে ভুলে গেছে। মিটিংয়ের মাঝখান থেকে উঠে যাওয়ার সময় সেই মেয়েটি তাকে জানায় ওই সব চিহ্নগুলি হিব্রু ভাষার, সেগুলোকে আলাদাভাবে পড়লে কোনো অর্থ হয় না, কিন্তু যদি সেগুলিকে একসাথে জোড়া হয় সেগুলো বাইবেলের জিরো মাইথোলজির একটি ডেমন বা লেভায়াথানকে নির্দেশ করে, একটা বিশাল দানব। তবে এর সাথে তার বাড়ির কি সম্পর্ক কিছুই বুঝতে পারে না সে। তার কথা শুনে কিয়ারা ছেলেকে স্কুল থেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে ইন্টারনেটে এই বিষয়ে সার্চ করতে শুরু করে। ঠিক তখনই তার নজর যায় গ্রামাফোনের দিকে। সেই রাতে তার মেয়েও এটা চালিয়ে দেখেছিল। কৌতূহলবশত একইভাবে সেও গ্রামাফোনটিকে চালায়। গ্রামোফোনটি চালাতেই সেই প্রফেসরের গলা শুনতে পায় সে, যেখানে একটি ফর্মুলা বলার পর কাউন্টিং শুরু হয়। অন্যদিকে স্টিভেন ভিডিও গেম খেলছিল। ঠিক তখনই হঠাৎই তার ঘরের অ্যাবাকাস গেমটি অটোমেটিকলি সরে যায় এবং সেই গোপন ঘরটির গেট এমনিতেই খুলে যায়, যার মধ্যে থেকে স্টিভেন ওই মাস্কটি পেয়েছিল। স্টিভেন কাউন্টিং করতে করতে ওই ঘরের দিকেই যেতে থাকে। কারোর ফিসফিস আওয়াজ তার ভিতর থেকে ভেসে আসছিল। কিয়ারার কানে ওই কাউন্টিং আসতে সে ছুটে যায় তার ছেলের কাছে। তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছিলে? তুমি কি এখন 1 2 3 করে কাউন্টিং করছিলে? স্টিভেন বলে, না মা, আমার মনে নেই আমি কি করছিলাম। এই বলে সে আবার গেম খেলতে চলে যায়। এই অদ্ভুত ঘটনা কিয়ারাকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। বাড়ির মেইন হলে প্রথম মালিকের একটি ছবি ছিল, যার নাম ছিল জন ফাদারস্টন। দেখতে তাকে বেশ অদ্ভুত মানুষ মনে হচ্ছিল এবং তার নামের নিচে ওই একই রকমের 5টি চিহ্ন ছিল। রাতে কিয়ারা জনের সম্পর্কে জানতে গুগলে সার্চ করতে থাকে এবং সেখান থেকে জানতে পারে আসলে জন খুব বড় একটি ম্যাথমেটিশিয়ান সায়েন্টিস্ট ছিল। সেই এই বাড়িটিকে বানিয়েছে। কিন্তু একদিন এই বাড়ি থেকে তার মেয়েকে বাদ দিয়ে পুরো পরিবার রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, যার কারণ এখনও কেউই জানতে পারেনি। অনেক খুঁজেও পুলিশ কোনো ক্লু পায়নি। এই সব পড়ার সময় ঠিক রহস্যজনকভাবে তখন বেসমেন্টের গেটটি ধীরে ধীরে খুলে যায়। হালকা হাওয়া বইতে শুরু করে আর এর মাঝেই হঠাৎ পুরো বাড়ির কারেন্ট চলে যায়। লাইটগুলি একেবারে মোমবাতির মতো বন্ধ হয়ে যায়। অন্ধকারে স্টিভেন ভয় পাবে ভেবে কিয়ারা তাকে পুরো বাড়িতে খুঁজতে শুরু করে। তখনই কিয়ারা স্টিভেনের আওয়াজ শুনতে পায় এবং মনে হচ্ছিল আওয়াজটি বেসমেন্টের ওদিক থেকে আসছে। তার ছেলে সেখানে আটকে পড়েছে। কিয়ারা বলে, স্টিভেন তুমি ওখানে কি করে গেলে? স্টিভেন বলে, আমার মনে নেই আমি এখানে কিভাবে এলাম। তাড়াতাড়ি দরজা খোলো, আমার ভয় লাগছে। দরজা খোলার জন্য কিয়ারা চাবি খুঁজতে থাকে, কিন্তু সেই চাবিটি সেখানে ছিল না। কিয়ারা স্টিভেনকে জিজ্ঞাসা করে, চাবি কি তার কাছে আছে? স্টিভেন কোনো উত্তর দেয় না। কিয়ারা তখন দরজার ছিদ্র দিয়ে ওই পাশে দেখার চেষ্টা করলেই একটি ভয়ানক চোখ দেখতে পায়, যেন কোনো এক প্রাণী কিয়ারার দিকে তাকিয়ে রয়েছে। সে ভয় পেয়ে যায়। তখনই দেখে স্টিভেন তার পিছনেই দাঁড়িয়ে আছে। কিয়ারা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? স্টিভেন বলে, মা, আমি তো প্লে রুমেই ঘুমিয়ে পড়েছিলাম, এইমাত্র উঠে আসলাম। কিয়ারার ব্যাপারটি বড়ই অদ্ভুত লাগে। তাহলে ওই ভিতরে কাকে দেখল সে? এবং স্পষ্ট গলার আওয়াজ সে শুনেছে। তখনই ধীরে ধীরে বেসমেন্টের দরজাটি খুলে যায় এবং বাড়ির কারেন্ট আবার ফিরে আসে। সে লক্ষ্য করে যে চাবিটিকে এতক্ষণ সে খুঁজছিল সেটা তো তার পাশেই পড়ে আছে। কিয়ারা বেসমেন্টে গিয়ে দেখতে চায় যে দরজাটি কিভাবে এমনিতেই খুলে গেল। সেই অন্ধকার বেসমেন্টে এসে সে কিছুই দেখতে পায় না। কিন্তু তখনই হঠাৎ দরজাটি বন্ধ হয়ে যায়। স্টিভেন বাইরে থেকে দরজাটি খোলার চেষ্টা করে। এখন সেই সময় বেসমেন্টে নানান রকম অদ্ভুত আওয়াজ তার কানে আসে। ভিতরে কিয়ারা ফোনের লাইট জ্বালিয়ে বেসমেন্টের সিঁড়িগুলিকে দেখে। ঠিক তখনই তার ফোনটি হাত থেকে ফসকে নিচে পড়ে যায় এবং এখানে এমন কিছু তার কানে আসে যা তার হুঁশ উড়িয়ে দেয়। ফোনটি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে অনেকটি নিচে গিয়ে পড়েছে। সে স্পষ্ট বুঝতে পারে নিচে হয়তো প্রায় 100-রও বেশি সিঁড়ি রয়েছে। কিয়ারার হাত পা ঠান্ডা হয়ে যায়। অন্ধকার বেসমেন্ট থেকে হালকা গর্জন তার কানে আসে, যেন সেটা সিঁড়ি দিয়ে নিচে থেকে উপরের দিকে উঠে আসছে। আতঙ্কে সে স্টিভেনকে ডাকতে থাকে, স্টিভেন তুমি কোথায়? তাড়াতাড়ি বাইরে থেকে দরজা খোলো।
স্টিভেন বলে, মা আমার হাত চাবি পর্যন্ত পৌঁছাচ্ছে না, আমি চেয়ার নিয়ে আসছি। কিয়ারার তখন মনে হচ্ছিল যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে। সে ভয়ে এক কোণে চোখ বন্ধ করে বসে পড়ে এবং কিছুক্ষণ পরেই তার অনুভব হয় তার মুখের উপর কেউ গরম নিঃশ্বাস ফেলছে। ওদিকে তখন স্টিভেন চাবিটি পেয়ে গেছে এবং সময় মতো ব্রায়ানও সেখানে চলে এসেছে। দ্রুত সে দরজাটি খুলে ফেলে। তবে প্রশ্ন একটাই, গেটটি বন্ধ হলো কিভাবে এবং ভিতরে কে ছিল? ব্রায়ান কিয়ারাকে ঘরে নিয়ে আসে। ব্রায়ান বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করে, আসলে বেসমেন্টে কি হয়েছিল? কিয়ারা পুরো বিষয়টা তাকে বলে। বেসমেন্টে ঢুকতেই গেটটি অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এবং সেখানে কারোর উপস্থিতি সে স্পষ্ট অনুভব করেছে, এমনকি কেউ তার মুখের ওপর নিঃশ্বাস পর্যন্ত ফেলেছে। আর সেই সিঁড়িতে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। আমার ফোনটা ওই বেসমেন্টে পড়ে যেতেই সেটি মনে হচ্ছিল মাত্র 10টা সিঁড়ি নয়, অনেক সিঁড়ির নিচে গিয়ে পড়েছে। ব্রায়ান বলে, অ্যালি চলে যাওয়ার পর থেকেই তুমি অদ্ভুত সব কথা বলছো, নানান রকম ব্যাপার তোমার মাথায় ঘুরছে। ওই বেসমেন্টে আবার কি থাকতে পারে? কিয়ারা রেগে গিয়ে তাকে জানায় সে এই বাড়ির প্রথম মালিক সম্পর্কে সার্চ করেছে। এই বাড়িতে শুধুমাত্র তার মেয়ে ছাড়া তার পুরো পরিবারই রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, যার কোনো ক্লু এখনো পর্যন্ত পুলিশ পায়নি। আর এটা ঠিক আমাদের অ্যালির মতো, এর পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। ব্রায়ান বলে, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। তোমার ফোন বেসমেন্টে পড়ে গিয়েছিল তাই না? আমি ওটা নিয়ে আসছি। এরপর ব্রায়ান যখন বেসমেন্টে যায় সেখানে কোনো ফোন ছিল না, কিন্তু কারো চুল পড়ে থাকতে দেখে। তবে এটা তার খুবই নর্মাল মনে হয়। কিন্তু ব্রায়ান যখন চুলগুলিকে দেখছিল হঠাৎই তখনই তার মনে হয় যেন তার পিছন দিয়ে কেউ চলে গেল, কিন্তু সেখানে কেউই ছিল না। সে সেখান থেকে চলে আসে। এদিকে কিয়ারা জনের সম্পর্কে জানতে ডক্টর ফর্নেট নামে এক ম্যাথমেটিশিয়ান প্রফেসরের সাথে দেখা করতে যায়। অনেক আগেই ডক্টর ফাদারসন এই কলেজেই এই ডিপার্টমেন্টেই কাজ করতেন এবং বর্তমানে যে অফিসে ডক্টর ফর্নেট রয়েছে সেটা ম্যাথমেটিশিয়ান জন ফাদারসনের ছিল একসময়। তো যাই হোক, কিয়ারা তাকে ওই ফর্মুলাটি দেখায় এবং বলে এটি জন ফাদারসনের বাড়ির বেসমেন্টে লেখা ছিল। তিনি কি এই ফর্মুলার মানে বলতে পারবেন? ফর্মুলাটি পড়ার সময় অদ্ভুতভাবে সেই ঘরের লাইটগুলিও ব্লিঙ্ক করে। ফর্মুলাটি দেখে তিনি অবাক হন। এই রকম জটিল ফর্মুলা তিনি কোনোদিনও দেখেননি। তবে তিনি এইটুকুই বলেন, এই ফর্মুলাটি কোনো আলাদা জগৎ বা আলাদা ডাইমেনশনের সাথে যুক্ত করার একটি মাধ্যমকে ইঙ্গিত করে। তবে এই ফর্মুলাটি এখানে সম্পূর্ণ লেখা নেই। তিনি আরও বলেন, বেলজিয়ামের একটি বাড়িতে ঠিক একই রকমের ফর্মুলা লেখা ছিল এবং শোনা যায় সেই বাড়ি থেকে অদ্ভুতভাবে পুরো পরিবার নাকি রাতারাতি উধাও হয়ে গেছিল, ঠিক অ্যালির মতো। কিয়ারা ডক্টর জন ফাদারসন সম্পর্কে জানতে চাইলে সে বলে ডক্টর ফাদারসন একজন নোবেল প্রাইজড ম্যাথমেটিশিয়ান ছিলেন। তার ক্যাট ইন দ্য বক্স কোয়ান্টাম থিওরির জন্যই তিনি নোবেল প্রাইজ পান। বিষয়টা আমি বেশি জটিল করব না, তাহলে বুঝতে অসুবিধা হবে। এর জন্য আমি ডেসক্রিপশানে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ক্লিক করে ক্যাট ইন দ্য বক্স থিওরি সম্পর্কে জেনে নিতে পারেন। তবে ছোট্ট করে বললে, যদি একটি বিড়ালকে বাক্সের মধ্যে রাখা হয় তাহলে পুনরায় বাক্সটা না খোলা পর্যন্ত আমরা বলতে পারবো না যে বিড়ালটি বাক্সের মধ্যে মারা গেছে নাকি জীবিত আছে। ঠিক একইভাবে অ্যালিও হয়তো এমন এক ডাইমেনশনে ভেসে গেছে যেখানে নয় সে এখনো পর্যন্ত জীবিত আছে, নয়তো মারা গেছে। সেই বাড়িতে এমন কিছু আছে যা সায়েন্সের উপরে। তো যাই হোক, ডক্টর ফর্নেট বলেন জন ফাদারসন 1940-এর দশকে নাৎজিদের সাথে কাজ করতেন, যতদিন না তার ছেলে অসুস্থ না হয়ে পড়ে। এবং একদিন শুধুমাত্র তার মেয়েকে ছাড়া পুরো পরিবার রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়, আর এটা এখনও রহস্য হয়ে রয়েছে। এই সব কিছু জানার পর সে বাড়ি ফিরে আসে। কিয়ারা অনেকটা কনফিউজ হয়ে গেছিল। সে বুঝতেই পারছিল না তাকে এখন কি করা উচিত। এর উপরে সে এটা জানতে পারে তাকে কল করাতে সকলেই নাকি অদ্ভুতভাবে কাউন্টিং শুনতে পাচ্ছে, কিন্তু তার ফোন তো ওই বেসমেন্টে হারিয়ে গেছে। এই জন্য সে নতুন একটা ফোনও নিয়েছে। তাহলে তার হারিয়ে যাওয়া ফোনটি রিসিভ করছে কে? অন্যদিকে ব্রায়ান তার ছেলের সাথে কিছুটা সময় কাটাচ্ছিল। তাকে একটি ছোট্ট ড্রোন সে কিনে দিয়েছে। কিয়ারা বাড়ি ফিরতেই তার সাথে কথা বলতে ব্রায়ান চলে আসে। এদিকে স্টিভেন ঘরে গিয়ে গেম খেলে এবং সেই সময় তার ঘরের ওই গেমটি আবারও অদ্ভুতভাবে নড়ে ওঠে। এর মানে এই বাড়িতে এমন কিছু এন্টিটি রয়েছে যেটা তাদের সাথে খেলছে। যাই হোক, কিয়ারা ব্রায়ানকে জানায় এই বাড়ির প্রত্যেকটি ঘরের উপরে থাকা চিহ্নগুলি হলো হিব্রু ভাষার এবং এটি পৌরাণিক কোনো মাইথোলজির দানব বা ডেমনকে নির্দেশ করছে, যার নাম লিভিয়াথান, আর এর অর্থ হলো বিশাল বিপদের সংকেত। কিন্তু ব্রায়ান তখন এসব কথায় বিশ্বাস করছিল না। সে বলে এগুলো হয়তো বাড়িকে সুন্দর দেখানোর জন্য বানানো হয়েছে, আসলে এর কোনো মানেই নেই। এটা শুনে কিয়ারা তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে সিঁড়ির সব নম্বর এবং ওই ফর্মুলাটি দেখায়। এই ফর্মুলাটি অন্য কোনো ডাইমেনশনের সাথে যুক্ত করার ফর্মুলা। জন এইসব বিষয়ের উপরেই রিসার্চ করছিলেন, কিন্তু ব্রায়ানের এইসব ফালতু কথা লাগে।
সে প্রচণ্ড রেগে যায় এবং একটি হাতুড়ি দিয়ে সিঁড়িতে লেখা ওই ফর্মুলা ভাঙতে শুরু করে। অন্যদিকে স্টিভেন তখনও গেম খেলছিল। হঠাৎই সে থেমে যায়। পিছনের ঘর থেকে ফিসফিস আওয়াজ শোনে সে। অটোমেটিকলি সেই সময় গ্রামাফোনটি বেজে ওঠে। সায়েন্টিস্টের ভয়েস চলতে শুরু করে এবং ঠিক সেই সময় অন্ধকার ঘরের ভিতর একটি প্রতিচ্ছবি দেখা যায়। সেটা পরিষ্কার হতেই স্টিভেন ভয়ে চিৎকার করে ওঠে। আসলে সেটি ছিল অ্যালি, তবে তাকে দেখতে ভয়ঙ্কর লাগছিল। কিয়ারা ব্রায়ান দ্রুত ওই ঘরের দিকে ছুটে যায়। ছোট্ট স্টিভেন জানায় ওই ঘরে অ্যালিকে দেখেছে সে। ব্রায়ান ভিতরে গিয়ে দেখে সেখানে তো কেউই নেই, শুধু অ্যালির মোবাইলটি পড়ে আছে। এবার ব্রায়ানের কিয়ারার কথায় বিশ্বাস হয়। এর মানে নিশ্চয়ই এই বাড়িতে কোনো পোর্টাল বা আলাদা ডাইমেনশনের পথ রয়েছে, যার মাধ্যমে অ্যালি নিখোঁজ হয়ে গেছে। তারা স্থির করে যে কোনো উপায়ে অ্যালিকে খুঁজে বার করবে। যেহেতু জন ফাদারসনের পরিবারে শুধু তার মেয়ে রোজ বেঁচে আছে, তাই কিয়ারা আর দেরি না করে তার সাথে দেখা করতে চলে যায়। রোজের কাছে কিয়ারা সব কিছু খুলে বলে এবং সাহায্য চায়, জানতে চায় তার মেয়ে কোথায়, এছাড়াও ওই বাড়ির রহস্যটা কি। আর এখানেই আমরা এই বাড়ির রহস্য জানতে পারি। রোজ একটি নোটবুকে লিভিয়াথান লেখে, যে ছিল হেল মানে জাহান্নুমের 7 প্রিন্সেসের মধ্যে একজন, এবং তার বাবা জন তাকে পৃথিবীতে আনার অশুভ চেষ্টা করেছিলেন। তার ভাই যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে সুস্থ করার জন্য সায়েন্সের সকল রকম চেষ্টা করা হয়, কিন্তু সবকিছু ব্যর্থ হওয়ার পর জন কালো জাদুর সাহায্য নেয়। কালো জাদু এবং সায়েন্সের সাহায্যে সে জাহান্নুমের দরজা খুলে ওই ডেমনকে পৃথিবীতে নিয়ে আসে। তবে আমরা সবাই জানি ডেমন কোনো সময় কারোর ভালো চাইতে পারে না, তাদের মধ্যে আত্মার খিদে সবসময়ই থাকে। কিয়ারা জিজ্ঞাসা করে, তবে আমার মেয়ে কোথায়? সে কি এখনো ওই বেসমেন্টে আছে? তখন রোজা তাকে এমন কথা বলে যা শুনে তার গায়ের রক্ত হিম হয়ে যায়। তোমার মেয়ে ওই বাড়ির বেসমেন্টে নয়, বরং ওই পুরো বাড়িটাই একটি বেসমেন্ট। এর মানে বাড়িটির বেসমেন্টের ওই সিঁড়ি এমন এক অন্য ডাইমেনশন বা অন্য দুনিয়াতে গিয়ে খোলে, যেটা পৃথিবীকে জাহান্নুমের সাথে যুক্ত করে। এটা শুনে সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। বিষয়টি জানাতে সে ডক্টর ফর্নেটকে কল করতে গেলেই একইভাবে সেখানেও কাউন্টিং শুরু হয়। ভয়ে সে কলটি কেটে দেয়। অন্যদিকে ব্রায়ান বেসমেন্টের ওই ফর্মুলা এবং দরজার চিহ্নগুলিকে একভাবে দেখতে থাকে এবং সেই চিহ্নগুলিকে জুড়ে সে অবাক হয়ে যায়। আসলে সেটা একটি ডেমনিক পেন্টাগ্রামের রূপ নেয়। এরপর যখনই সে লিভিয়াথান পেন্টাগ্রাম লিখে ইন্টারনেটে সার্চ করে, তার হুঁশই উড়ে যায়। ইতিমধ্যে কিয়ারাও বাড়ি ফিরে এসেছে। ব্রায়ানও ওই পেন্টাগ্রামের আসল রহস্য খুঁজে বার করে ফেলেছে। সে কিয়ারাকে বলে, আসলে ওই দরজার উপরে চিহ্নগুলি জাহান্নুমের এক ভয়ানক দানবীয় ডেমনকে পৃথিবীতে আনার জন্য বানানো হয়েছিল। আর সেই ডেমন হলো জাহান্নামের পাহারাদার, নাম সিজেল অফ ব্যাফোমেট। তার হাতেই লেখা ছিল এই বাড়িটির নাম, সালোভেট কোয়াগুয়ালা। এর মানে পুরো বাড়িটিকেই কালো জাদুর মাধ্যমে বানানো হয়েছে এবং ওই বেসমেন্ট জাহান্নুমে যাওয়ার একটি দরজা। এর মানে তাদের মেয়ে অ্যালি জাহান্নুমের কালো অন্ধকারে ফেসে গেছে। আর সেই গ্রামাফোনটিকে জনই বানিয়েছে। এটিকে মন্ত্র উচ্চারণের জন্য ব্যবহার করা হতো, যাতে জাহান্নুমের পোর্টাল খুলে ওই দানবীয় ডেমনকে পৃথিবীতে ডাকা যায়। হাফ মন্ত্র ছিল এই গ্রামাফোনের মধ্যে এবং বাকিটা ওই সিঁড়ির নিচে। এই দুটো পূরণ হলেই জাহান্নুমের গেট খুলে যেত। এদিকে স্টিভেন তখন খেলছিল, কিন্তু হঠাৎই তার ড্রোনটি খারাপ হয়ে যায় এবং পরক্ষণেই অদ্ভুতভাবে সেটি চালু হয়ে উড়তে উড়তে বেসমেন্টে গিয়ে পড়ে। স্টিভেন ড্রোনটিকে নেওয়ার জন্য বেসমেন্টে যায়। অন্যদিকে ব্রায়ান ও কিয়ারা গ্রামাফোনটিকে চালু করে এবং সাথে সাথেই কেমন যেন স্টিভেন কাউন্টিং করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। কিন্তু 10 নম্বর সিঁড়িতে গিয়ে অদ্ভুতভাবে সে থেমে যায়। তার হুঁশ ফিরে আসে। তার পাশেই ড্রোনটি পড়েছিল। তবে সেই মুহূর্তে তার পাশে কালো ছায়াতে আমরা এক দানবীয় ডেমনকে দাঁড়িয়ে থাকতে দেখি, ঠিক যেমনটা ইন্টারনেটে তারা সার্চ করে দেখেছিল। হঠাৎই প্রচণ্ড হাওয়া হতে শুরু করে। বাড়ির আলোগুলি ব্লিঙ্ক হয়ে নিভে যায়। স্টিভেনের চিৎকার শোনা যায় বেসমেন্ট থেকে। দুজনেই ছুটে যায় বেসমেন্টে, কিন্তু সেখানে কেউই ছিল না। সারা বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়। তখনই সিঁড়ি দিয়ে স্টিভেনের সেই ছোট্ট বলটি নিচের দিকে গড়িয়ে আসে, যেটা আমরা কিয়ারার পায়ে লেগে বেসমেন্টের অনেক নিচে পড়ে যেতে দেখেছিলাম। এবং সেই সময় তারা আবারও স্টিভেনের কাউন্টিং শুনতে পায়। হঠাৎই তারা দেখে স্টিভেন 33, 34, 35 করে কাউন্টিং করতে করতে গভীর অন্ধকারের দিকে হেঁটে যাচ্ছে, যার কোনো কুল কিনারা নেই। কিয়ারা কোনো মতে তাকে সেখান থেকে উপরে নিয়ে আসে। তার শরীর প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। ব্রায়ান জল আনতে চলে যায়। স্টিভেনের জামাটি তুলতেই সে চমকে ওঠে। দেখে তার পেটে সেই ডেমনিক পেন্টাগ্রামের চিহ্নটি ফুটে উঠেছে। স্টিভেন অদ্ভুতভাবে বলে সে সেখানে একটি বিস্টকে দেখেছে, যার 7টি মাথা এবং 10টি শিং ছিল। এরপর স্টিভেন অদ্ভুতভাবে হেসে উল্টো কাউন্টিং করতে শুরু করে।
এখানেই বলে দিই, ডেমন এবং বিস্ট দুজনেই আলাদা। ডেমন এখানে ব্যাফোমেটকে বলা হয়েছে, যে জাহান্নামের পাহারাদার, যে বিস্টের জন্য সোল বা আত্মা সংগ্রহ করে। তো যাই হোক, কিয়ারা ব্রায়ানকে ডাকতে গেলে দেখে ব্রায়ানও একইভাবে গুনে যাচ্ছে, তারও হুঁশ ফিরছে না। সেই সময় বেসমেন্ট থেকে প্রচণ্ড হাওয়া আসতে শুরু করেছে। কিয়ারা দরজাটি বন্ধ করে দিলেও ব্রায়ান উল্টোভাবে গুনতে শুরু করে এবং বলে সে এসে গেছে। সাথে সাথেই বেসমেন্টের দরজাতে কেউ জোরে জোরে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে এবং সেটি খুলে প্রচণ্ড হাওয়া ভিতরে ঢুকে আসে। কিয়ারা স্পষ্ট শুনতে পায় কেউ একজন বেসমেন্ট থেকে উঠে আসছে। কিয়ারা লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে দেখে লম্বা লম্বা শিংওয়ালা একটি প্রাণী বেসমেন্ট থেকে বেরিয়ে এসেছে এবং একসময় হঠাৎই সে তার সামনে চলে আসে। এই প্রথমবারের মতো আমরা ডেমন ব্যাফোমেটকে দেখি, যার লম্বা লম্বা শিং এবং তার চোখে যেন জাহান্নামের আগুন জ্বলছে। প্রাণ ভয়ে কিয়ারা কোনো মতে তার হাত থেকে বেঁচে বেসমেন্টের ভিতরে পালিয়ে যায়, কিন্তু সেখানে নামার সময় সিঁড়ি যেন শেষই হচ্ছিল না। 10টি সিঁড়ির বদলে সে অগুন্তি সিঁড়ি দেখতে পায়। নিচে ছিল একটি দরজা, হয়তো সেটি জাহান্নামের দরজা ছিল। কিয়ারা তো প্রচণ্ড ভয়ে ছিল, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। পিছনে ছিল ওই ডেমন ব্যাফোমেট, যে তার দিকেই আসছিল। তাকে বাঁচানোর মতো কেউই ছিল না। সে ওই দরজা দিয়ে ভিতরে ঢুকে যায়। দরজার ওই পারে একটি অন্ধকার টানেল ছিল, ঠান্ডা এবং পুরোপুরি ডার্কনেসে ভরা। তার ভিতর দিয়ে যাওয়ার সময় কিয়ারার কানে ফিসফিস আওয়াজ আসছিল। কিছুক্ষণ পর কিয়ারা বড়ই অদ্ভুত জায়গায় পৌঁছায়। সেখানে কিছুই ছিল না, চারিদিকে ধোঁয়ায় ভরা ছিল এবং সব কিছুর মাঝে কোটি কোটি মানুষের লম্বা লাইন কোনো একদিকে যাচ্ছিল, কিন্তু কোথায় তার জানা ছিল না। হয়তো এই রাস্তা সরাসরি জাহান্নাম পর্যন্ত ছিল, আর এরা সবাই ওই রাস্তাতেই এগিয়ে যাচ্ছিল। সবাই অদ্ভুতভাবে কাউন্টিং করছিল, বিলিয়ন মিলিয়নে কাউন্টিং করে যাচ্ছিল। অর্থাৎ এরা বছরের পর বছর, এমনকি শতাব্দী ধরে এইভাবে জাহান্নামের পথে হেঁটে যাচ্ছে। তাদের অবস্থা দেখে এটাই মনে হচ্ছিল, এই লাইনের কোনো শেষ ছিল না। কিয়ারা বুঝতে পারে না এই ভিড়ে সে অ্যালিকে কিভাবে খুঁজে বার করবে। কিন্তু সৌভাগ্যবশত সে একজনের পায়ে ট্যাটু দেখতে পায়। একইভাবে অ্যালির পায়েও লেখা ছিল যে সে উপরওয়ালাকে বিশ্বাস করে না, আর সেটাই ছিল অ্যালি। কিন্তু তার অবস্থা বাকিদের মতোই হয়ে গেছিল, তার কোনো হুঁশ ছিল না। তবে কিয়ারা হার মানে না। সে অ্যালিকে জাপটে ধরে টেনে ওই গুহা থেকে বের করে আনে, কিন্তু তখনও ওই বিস্ট তাদের পিছু ছাড়েনি। অনেক কষ্টে সে অ্যালিকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে এবং গেটটিকে লক করে দেয়। একজন মায়ের জেদের সামনে ওই ডেমনকে হার মানতে হয় এবং সাথে সাথেই বাড়ির অবস্থা নর্মাল হয়ে যায়। ব্রায়ান এবং স্টিভেনেরও হুঁশ ফিরে আসে। উপরে আসার পর অ্যালিরও জ্ঞান ফেরে। ব্রায়ান ও স্টিভেন অ্যালিকে ফিরে পেয়ে খুশি হয়। তারা তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিয়ারা যখন বাড়ির দরজার মেন গেটটিকে খোলে, সে দেখে বাইরে কোনো পৃথিবীই নয়, বরং তাদের বাড়িটি এমন জায়গায় রয়েছে যার চারিদিকে অন্ধকার ধোঁয়ায় ভরা এবং সামনে সেই অগুন্তি সিঁড়ি। যে টর্চটি সে ভুলবশত বেসমেন্টের সিঁড়িতে ফেলে এসেছিল, সেই টর্চটিও ওখানেই পড়ে আছে। মানে জনের মেয়ে রোজ ঠিকই বলেছিল, এই পুরো বাড়িটা একটি বেসমেন্ট এবং তার পুরো পরিবার এখন ফেঁসে গেছে এর মধ্যে। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। এর মানে এখানেই অনন্তকাল ধরে তাদেরকে কাউন্টিং করে যেতে হবে, যতক্ষণ না তাদের যাত্রা জাহান্নাম পর্যন্ত পৌঁছে না যায়। জন ফাদারসনের পরিবারের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। তবে সৌভাগ্যবশত তাদের মেয়ে রোজ বেঁচে যায়, কারণ সে বাড়ির বাইরে ছিল। এর মানে হলো তারা জাহান্নামের সেই গোলকধাঁধায় আটকে গেছে। বাইরের জগতের মানুষ ভাববে এই পরিবারটি হয়তো কোথাও চলে গেছে, কিন্তু তারা চিরকালের জন্য জাহান্নামের ডার্কনেসে হারিয়ে গেছে, আর এটা কেউই জানতে পারবে না। এরপর তাদের প্রত্যেকেরই কাউন্টিং শোনা যেতে থাকে। আসলে এখানে জন ফাদারসনের যে পরিবার থাকতো, সেই পরিবারের ছেলে শারীরিক অসুস্থতায় ভুগছিল। সেই সময় জন হিটলারের সাথে সায়েন্টিস্ট হিসেবে কাজ করত। জন তার ছেলেকে বাঁচানোর জন্য সায়েন্সের সব ব্যবহার করেছে, তারপরেও কোনো কাজ হয়নি, যার ফলে সে ডার্ক ম্যাজিক এবং সায়েন্সকে একসাথে করে ছেলেকে সুস্থ করার চেষ্টা করে এবং ওই বেসমেন্টের মধ্যে এমন কিছু কালো জাদু করে যা ওই সূত্রের মাধ্যমে বেসমেন্টের সিঁড়িতে এবং গ্রামাফোনের মধ্যে রেকর্ড করে রাখা হয়েছিল। তবে জাহান্নামের ওই ডেমন তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তার পুরো পরিবারের আত্মা তার সাথে নিয়ে যায়। জন পুরো বাড়িটিকে একটি পেন্টাগ্রামের মাধ্যমে বানিয়েছিল, যার সেন্টার ছিল ওই বেসমেন্ট, যার মাধ্যমে অন্য ডাইমেনশন মানে ওই জাহান্নামের গেট খুলত। তো এটাই ছিল এই আইরিশ মুভি দ্য সেলারের এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন।
আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।